ঝর্ণা তখন হয়তো বুঝতে পারে কথা শোনার পরে আমি ঠিক নেই, কিন্তু ঝর্ণা আমাকে এমন অবস্থায় দেখতে চায় না। ও তখন ঠোঁটের কোণে চুমু খেয়ে বলে, ইমতি, আমি কি এমন দেখার জন্য এই কথাটা বলেছি? আমি তো সব মেনে নিয়েছি, আমার সমস্যা নেই তো। কিন্তু আমি যেন একটা ঘোরের মধ্যে পড়ে গেছি, ঠিক কি করব বুঝে উঠতে পারছিলাম না। ঝর্ণার দিকে তাকিয়ে বললাম, কথাটা কি সত্যি বলছেন ঝর্ণা? উফ ইমতি, এসব নিয়ে কেন ঘাটছেন? আমি কথা বলতে গিয়ে বলেছি, আপনার গোমরাহ মুখ দেখার জন্য বলিনি। আমি তো আপনাকে ভালোবাসি, তাই না? বয়স কিছুই না, কিন্তু একটা ভয় আমার, জানেন? কথাটা বলার পরে ঝর্ণার চোখ দুটো চিকচিক করে ওঠে। তবে আমি এখন কিছুটা বুঝতে পারছি না, এই বয়স নিয়ে কোনো একটা সমস্যা আছে। তখন ঝর্ণা বলে, আমার ভয় হয় আপনার বাবা যদি আপনাকে খুঁজে পায়, তাহলে তো আপনাকে নিয়ে চলে যাবে। আমি তখন আটকে রেখে দিতে পারবো না, নৃশংস হয়ে যাব আমি। হাজার হলেও আপনি ছোট, কিছু করার থাকবে না আমার। আমি তখন তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলাম, তবে প্রশ্ন করলাম না বয়স নিয়ে। তার নগ্ন বুকের উপর আস্তে করে চাপ দিয়ে বুলিয়ে দিয়ে বললাম, উফ, কেউ পারবে না নিতে। আপনাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। কোনো চিন্তা করতে হবে না। খুব ভালোবাসবেন? তাহলে হবে। না, আমি মানতে পারি না। এত ভয়ে আছি বলে কথাটা বলে দিয়েছি, না হলে বলতাম না। আমি তখন ঝর্ণাকে বলি, ঠিক আছে, এখন এসব কথা রাখেন, ঠোঁটটা ভিজিয়ে দেন তো খুব করে। ঝর্ণা তখন তার নরম ঠোঁটটা ডুবিয়ে দেয় আমার ঠোঁটের ভেতরে। সেই উষ্ণতার রসে ভিজিয়ে দিতে থাকে আমার ঠোঁট। অনেকক্ষণ ভালোবাসা দেওয়ার পর ঝর্ণা আমাকে বলে, আজকে দুজনে একসাথে গোসল করবেন আমার সাথে? আমি তখন মনের ভেতরে লুকিয়ে লুকিয়ে হাসি। একটা কথা মনে পড়ে যায়, ঝর্ণা আমাকে একদিন বলেছিল, বিয়ের পরে আমরা দুজনে একসাথে হতে অনেক সময় লাগতে পারে। কিন্তু এখন যা দেখছি, ঝর্ণা আমার চেয়েও বেশি এগিয়ে। আমাকে নিজ থেকে কিছু একটা করতে হচ্ছে বলে মনে হয় না। আমি ভেবেছিলাম বলবো হয়তো একসাথে গোসল করার কথা, কিন্তু এই যে দেখছি না, বলার আগে সব পেয়ে গেলাম। আমি তখন তার নরম গালে চুমু খেয়ে বলি, হ্যাঁ করব, কিন্তু কি করে করব না করব সেটা বলবো না, বলতে পারছিও না। ঝর্ণা তখন আমাকে চিমটি কাটে, বলতে হবে না বদমাস, আমার সাথে গোসল করতে ঢুকিস, তারপরে দেখা যাবে। আমি তো হাসি, এটা তৃপ্তির হাসি আমার। ঝর্ণা আমার কাছ থেকে চলে যায় রান্না করার জন্য। গায়ে জড়িয়ে নেয় সেই লাল শাড়িটা অধরনগ্নভাবে। আহ, কি দারুণ দেখতে ছিল সেই দৃশ্যটা। খোলামোলা চুল, নগ্ন পিঠ, ভাঁজ ছাড়া শাড়ি, কিছু সঙ্গের জন্য তুলনা করতে পারছিলাম না। এক অদ্ভুত টান কাজ করছিল তাকে দেখে। এবার আমিও পেছন পেছন গেলাম তার সাথে রান্নাঘরে। এক জায়গায় হেলান দিয়ে দাঁড়িয়ে তাকিয়েছিলাম তার দিকে। চোখ যেন মোর পলকই করছে না, তার দিকে তাকিয়ে পরোক্ষ করছি এক একটা অস্তিত্ব। কাজল মাখা টানা চোখ, মায়াবী একখানা মুখ, যার প্রতিটা স্পর্শে লুকিয়ে আছে অজানা কিছু ভালোবাসা। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঝর্ণা বলে, এভাবে তাকিয়ে কি দেখছেন আমাকে? আপনাকে দেখছি। কাল সারা রাত দেখলেন, একটু আগেও দেখলেন আমাকে সব কিছু, তারপরেও মন ভরেনি? আরে দেখতে ইচ্ছে হচ্ছে, আপনাকে ভালোবেসে মন করে ফিরেছি শুনি একটু, যা কোনোদিনও ভাবিনি, কোনো দিন ভরবেও না। আপনাকেও ভালোবেসে আমার মন ভরে না, প্রতিটা মুহূর্তে মুহূর্তে ভালোবেসে লেপ্টে থাকে ইচ্ছা করে। আপনাকে ব্লাউজ ছাড়া কী যে সুন্দর লাগছে জানেন, তার উপরে সাদা একটা মানুষের ওপর লাল শাড়ি, অর্ধনগ্নভাবে অসাধারণ। এই সব সময় কি উষ্ণ ভালোবাসা নিয়ে থাকবেন? মানে শুধু ফাঁক পেলেই হয়, তাই না? ইস, নিজে মনে হচ্ছে ভালোবাসা চাই না আমার কাছে। আপনি তো আমাকে জানেন, আমার না বলার ভাষাটাই হ্যাঁ শব্দে পরিণত হয়, সেটা আমি খুব ভালো করেই জানি। আমাকে এত করে বোঝেন বলেই তো খুব গভীরে ভালোবাসি আপনাকে। আচ্ছা ঝর্ণা, একটু জড়িয়ে ধরে আপনাকে ধরেন। আমি মানা করছি না কি, কিন্তু হ্যাঁ, এখন যেন অতটা গভীর না হয়।
তা না হলে দুপুরে না খেয়ে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তাই করব। শুধু জড়িয়ে ধরে থাকবো। তাকে পেছন থেকে খুব শক্ত করে চেপে ধরি, কাঁধের চুল সরিয়ে মুখটা নিয়ে যায় তার গালের কাছে। তাকে জড়িয়ে ধরে বুঝতে পারি নিঃশ্বাস যেন তার ঘন হয়ে আসছে। হতে পারে সেও চায়, কিন্তু এখন আমি দেব না তাকে উষ্ণ ভালোবাসা। ঝর্ণা তখন একটা কথা বলে, আচ্ছা ইমতি, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমি যদি কোনোদিন মানা হই তখন কি হবে? কথাটা শোনার পর আমি থমকে উঠলাম। এই কথাটা যেন আমি আগে কখনোই ভাবিনি, কিন্তু ঠিক এই মুহূর্তে এই কথাটা শোনার পর আমার চোখের সামনে কয়েকটা ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। ইমতির বাঁধনটা ঢিলে হয়ে আসছে, নিজের ঘন নিঃশ্বাস থেমে আসছে যেন। তবুও সে আগের কথাটাই বলে, ইহ, আমার কিছু হবে না। এখন ঠিক যেমনটা ভালোবাসি তখনও ঠিক এমনটাই ভালোবাসবো। আমি কখনো আপনাকে কষ্ট দিয়ে বুঝিয়ে দেব না। আপনার কাছে আমার কোনো স্বার্থ ছিল? বাচ্চা হয় হবে, না হয় না হবে, এসব নিয়ে ভাবার দায়িত্ব আপনার না। এমনও তো হতে পারে আমিও আপনাকে মা বানাতে অক্ষম। তাহলে কি আপনি আমাকে ছেড়ে দেবেন, অন্য পুরুষের কাছে চলে যাবেন? বলেন আমাকে। ঝর্ণা এমন কথা শোনার পর স্থির হয়ে যায়। ইমতি বুঝতে পারে ঝর্ণা হয়তো আবার কাঁদছে। ইস, এই মেয়েটা নিয়ে আর পারা গেল না। ইমতি তখন ঝর্ণাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। ঠিক তাই ঝর্ণার চোখ দুটো চিকচিক করছে। ইমতি তখন মুচকে হাসে, আস্তে করে নিজের ঠোঁট দুটো নিয়ে যায় ঝর্ণার ঠোঁটের কাছে, জিহ্বা দিয়ে চেটে ভিজিয়ে দেয় দুটো ঠোঁট। ঝর্ণা তখন বলে, আমার কেন যেন মনে হয় আমি আপনার যোগ্যই না। ইমতি তখন চোখ রাঙিয়ে ওঠে, রাঙানিত কণ্ঠে বলে, দেখ তুই এখন আমার বউ, এসব আজে বাজে কথা বলবি তো মেরে হাড্ডি গুড্ডি ভেঙে গরুর মাংসর সাথে সাথে ভুনা করে খাবো। এসব কি কথা? কে কার যোগ্য না? হ্যাঁ, এখন তো শুনছি আপনি নাকি আমার বড়। তাহলে না ইমতি, এসব বলে আমাকে লজ্জা দেবেন না। আমি ছোট নিয়ে কখনো আপনাকে ঝামেলা করিনি, করতেও চাই না, করবও না। এসব আমার কাছে কোনো কিছুই না। আপনাকে যে জীবন পেয়েছি আমি, এটা আমার কাছে এক অপূর্ণনীয় সংবাদ, যা আপনাকে ছোঁয়ার পরও আমার বিশ্বাস হয় না। আমি সত্যি অনেক ভাগ্যবতী। এই গর্ব যেন সারাটা জীবন থাকে। আমি তাই চেষ্টা করব। তবে আমি আপনাকে এখনো বিশ্বাস করি না। কখন না জানি কোনো মেয়েকে পটিয়ে ফেলেন, বিশ্বাস নাই। এমনি তো আপনাকে মেয়েরা দেখলে কেমন জানি করে, আমার যা গা জ্বালা করে। আবার আপনি পড়ে যাচ্ছেন কলেজে, যদি আমার চেয়ে কোনো সুন্দরী মেয়ে দেখে আপনার পছন্দ হয়ে যায় তখন আমার কি হবে? ঝর্ণা, আপনি এসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? আমি আপনি থাকা সত্ত্বেও অন্য মেয়েকে পছন্দ করব মানে? কেন? এই 4টা বছরে কোনো মেয়েকে আমি পছন্দ করেছি নাকি কাউকে পটিয়েছি? আপনি না হয় না করলেনই, কিন্তু মেয়েরা তো আপনাকে করতে পারে। তখন কি আমার গা জ্বলবে না? কি পছন্দ করলে কিংবা না করলেও আমার সেটা দেখার বিষয় না। আমি ব্যস্ত থেকে মুক্ত হলে আপনার কথাই ভাবি এবং ভাববো, কারণ আমি আপনাকে অনেক 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 ভালোবাসি। আচ্ছা, দেখা যাবে। আমি এই চিন্তা থেকে মুক্ত হতে পারছি না। তখনকার মতো কথায় ওখানেই বন্ধ করে দিলাম। তাকে মুক্ত করলাম কাজের জন্য। তবুও আমি আমার জ্বালানোর কাজ চালু করে রেখেছি। কখনো শাড়ি টেনে খুলে দিচ্ছি, চুল এলোমেলো করে দিচ্ছি, বুকে হাত দিয়ে বিরক্ত করছি। কখনো কখনো পা চেপে ধরছি পেছন থেকে খুব শক্ত করে। ও যে বিরক্তি হচ্ছে না তা কিন্তু নয়, তবে সে কিন্তু মনে মনে চাচ্ছে আমি তাকে বিরক্ত করি। এটা আমি খুব ভালো করেই জানি। সে আমার কাছে এই মুহূর্তের বিরক্তগুলো চায়। মুখে হয়তো না বলছে, কিন্তু তার ভেতর থেকেও চাইছে আরও জ্বালাচ্ছি না কেন। আমি তার মনের ভালোবাসা ও চোখের ভালোবাসা দুটোই বুঝতে পারি। রান্না শেষে দুজনে চাচ্ছিলাম গোসল করতে। জীবনের প্রথম এমন এক অবস্থায় আমরা দুজনে, যা এক সময় কল্পনা ছিল এখন তা বাস্তবে। গোসলের সময় লেপ্টে আছি দুজনে এক অস্বাভাবিক উষ্ণতার মাঝে, যেন প্রতিটা স্পর্শ কাঁপিয়ে তুলছে দুজনকে। গভীর থেকে গভীরে নিয়ে যাচ্ছে দুজনের ভালোবাসা। উষ্ণতার ভালোবাসা শেষ করতে ইচ্ছে হয় না, ডুব থেকে যেন সময় পার করে দিতে ইচ্ছা করে।
গোসল শেষে দুজনে একসঙ্গে বের হলাম, কিন্তু গোসলের পরে তাকে যে ভেজা অবস্থায় এতটা সুন্দর লাগে যা আমার বিশ্বাসকে আবারও উল্টিয়ে দেয়। আমি এবার চোখ ফেরাতে যেন পারলামই না। তার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, ফর্সা শরীরের চামড়ায়। এমন দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারিনি, খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। পেছন থেকে আমরা ঠিক তাই করি। ঝর্ণা বিরক্ত হয় না, বরং সে সবসময় আমার কাছ থেকে এমন ভালোবাসা আশা করে। দুপুরে আমার আবদার ছিল তার হাতে খাবো, তবে আরও একটি আবদার করেছিলাম যা এখন উল্লেখ করতে পারছি না। সেটা ঝর্ণাই দেবে বলেছে, তবে দেয়নি। কেন যেন সে আমাকে মনে করে আমি হয়তো তার অনেক উষ্ণতা কিংবা ভালোবাসাতে ইতস্ত করতে পারি। আমি কিছু বলিনি, বলবো না। হতে পারে কিছুদিন পর তার এই ধারণা উল্টিয়ে যাবে। আমি তার কাছে কি চাই, কিন্তু সে আমাকে নিয়ে সব সময় গল্প গবেষণা করে। আমি কি করে তার থেকে ভালোবাসা পাবো, কোনো ভালোবাসাতে আমি সবচেয়ে বেশি সুখ পাবো, কি করে সবসময় তাকে নিয়ে ভাববো, এমন গবেষণায় তার ভেতরে সবসময় হতেই থাকে। আমরাও খুব ভালো লাগে, কেউ একজন আমাকে নিয়ে গবেষণা করে আমি কি করে সুখে থাকবো, কি করে সুখ পাবো তা নিয়ে ভাবে। এমন একজন সঙ্গিনী পাওয়া একজন পুরুষের বড়ই ভাগ্যের ব্যাপার। আমি খাবার দাবার শেষ করে বারান্দায় আসলাম মুখ মুছতে। মনটা আমার খুব ফুরফুরে ছিল, যা হয়তো প্রকাশ করার মতো শক্তি আমার ছিল না তখন। এত ভালোবাসা উষ্ণতার মাঝে মন খারাপ থাকবে কিংবা আমি কোনো অন্যমনস্কের মধ্যে থাকবো তা হয় না। তবে এই বারান্দায় যাওয়া যেন আমার জন্য একটা কাল হয়ে দাঁড়ালো, যা আমি ঠিক কয়েক সেকেন্ড আগেও কল্পনা করতে পারিনি। বারান্দাতে যাওয়ার পর আমি যখন দেখি রাস্তার দিকে তাকিয়ে বাসা থেকে একটু দূরে একটা কালো গাড়ি প্যাকিং করা, যেই গাড়িটা আমার ভেতরে দমড়ি মুচড়ে দেয়। মুহূর্তে যেন আমার বুকের মনটা আতঙ্কে ঘিরে বসে। আমি তখন ঝর্ণাকে ডাকতে গিয়েও ডাকতে পারি না, গলার ভেতর থেকে আমার শব্দগুলো আটকে যাচ্ছে। তখন নিজেকে কন্ট্রোল করে ঘরের ভেতরে যাই, তবে এখন আগে সেই অবস্থা আমার ভেতরে নেই। ঘরে ঢোকার পরে ঝর্ণার চেহারাটা সামনে আসার পরেই আবারও আতঙ্কে ধমড়ে যেতে শুরু করি। এখন আমার সত্যিই মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করেছি। ঝর্ণা এখন আমার কাছে সেফ মনে হচ্ছে না, এমনকি আমার জীবনটাও সম্ভবত আতঙ্কের ভেতরে পড়ে গেছে। আমি আমাকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি ঝর্ণাকে নিয়ে। আমার কিছু হয়ে গেলে ওর অনেক বড় ক্ষতি হবে, এমনকি তার নিজের ক্ষতি মানেও তার অনেক বড় ক্ষতি। তাৎক্ষণিকভাবে আমার মাথায় কিছু আসছিল না, মুখের ভেতর হাসিটাও টানতে পারছিলাম না। সব কিছু যেন আমার ভেতরে জ্বলছে। বিছানার বসার সময় ঝর্ণা আমাকে বেশ কয়েকবার দেখছিল। তার চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম আমাকে সে পরোক্ষ করছে, কিন্তু তখন হয়তো কিছুই বলেনি। সেও যখন সব কিছু গুছিয়ে বিছানায় আসে, আমার মাথাটা টেনে নেয় তার বুকের ভেতরে। আমি তখন তাকে বলি, ঝর্ণা, আপনার উরুতে আমি মাথা রাখি। ঝর্ণা তখন হেসে বলে, এটার জন্য অনুমতি চাওয়ার কি দরকার, আসেন মাথা রাখেন। মাথাটা রাখার পরে চোখ বন্ধ করে শুয়ে আছি। ঝর্ণা তার হাত বুলিয়ে দিচ্ছে আমার মাথার ওপরে। আমি চোখ বন্ধ করে বুঝতে পারছি সে আমাকে খুব গভীরভাবে দেখছে, হয়তো কিছু বোঝার চেষ্টা করছে। আমি হঠাৎ এভাবে চুপ হয়ে গেলেন কেন? কিন্তু সত্যি যদি প্রশ্ন করে বসো, আমি কোনো উত্তর দিতে পারবো না। এর কোনো উত্তর আমার কাছে নেই। বেশ অনেকক্ষণ পর ঝর্ণা আমাকে বলে, ইমতি, একটা কথা বলবো। হ্যাঁ বলেন। মাত্র একটা কেন? আপনার মুখটা হঠাৎ করে এভাবে অফ হয়ে গেল কেন? কি হয়েছে আপনার এই মুহূর্তে? আমি জানতাম এমন কেন একটা প্রশ্ন আমাকে কিছুক্ষণের মধ্যেই শুনতে হবে। তখন আমি একটা কৃত্রিম হাসি মাখিয়ে বলি, আরে না, এমনি একটু চুপ করে আছি, খেয়ে উঠলাম তো। আপনি কি আমাকে নতুন করে জানতে বলেছেন আপনাকে? আরে না, সত্যি বলছি আমি। ঠিক আছে, আমি আর কিছুই জিজ্ঞেস করব না, কখনোই না। কখনো আমি সত্যি ঠিকই জানতে পারবো। কখনো তো আমাকে কিছু লুকাতে পারেননি আপনি। পারলে না হয় একটা কথা ছিল। আমি তখন তার কথাগুলো কানের মধ্যে বারবার বাজাতে শুরু করলাম। হ্যাঁ, তা তো অবশ্যই। কোনো না কোনো এক সময়
তাকে জানাতেই হবে। তবে সেটা আমি এখন বলতে পারছি না। তুমি তখন থেকে আমার ভেতরটা কেমন যেন হয়ে গেল। সেদিন আর নিজেকে জাগিয়ে তুলতে পারিনি। তাই বলে ঝর্ণাকে যে ইগনোর করেছি তাও নয়, তাকে ভাসিয়ে রেখেছি আমি কৃত্রিম ভালোবাসার মধ্যে, যা আমার জন্য খুবই একটা অসহ্যকর ব্যাপার ছিল। তখন নিজেকে বারবার প্রশ্ন করেছিলাম, আমি এভাবে ঝর্ণাকে ধোঁকা দিচ্ছি না তো? তার কৃত্রিম ভালোবাসা পাওয়ার কথা না, তাহলে তাকে আমি এই ভালোবাসাতে কেন বসিয়ে রেখেছি? আমার ভেতর থেকে কোনো উত্তর ফিরে আসেনি। নিজেকে 2-1 দিনের মধ্যে গুছিয়ে তুলতে পারলেও ঠিক সেই উষ্ণতা, ভালোবাসা ফিরে আমি কোনোভাবেই আনতে পারছি না। বারবার ভেতরটা আটকে ধুয়ে মুছে যাচ্ছে আমার। তারপর সময় চলে আসে কলেজে ভর্তি হবার। ঝর্ণাও বারবার তাগিদ দিয়ে যাচ্ছে, কিন্তু আমি তার প্রতি উত্তর দিচ্ছি না। আমার এখন কেন জানি মনে হচ্ছে এই শহরটা আমার জন্য খুব বিপজ্জনক হয়ে গেছে। আমার জন্য নয়, আমার সঙ্গিনী ঝর্ণার জন্য। আমার কিছু হয়ে যাওয়ার মানে ঝর্ণার একা হয়ে যাওয়া। তারপরে পরিস্থিতি আমি কল্পনা করতে চাই না। আর আমার কিছু হয়ে গেলে সে যাবে কোথায়, এটা ভাবলে আমার মাথা পুরো ব্যথা হয়ে ওঠে। আমি কোনোদিন ভাবতে পারিনি এমন একটা মুহূর্তে এরকম একটা বিপদ চোখের সামনে ভেসে উঠবে। ঝর্ণা আমাকে সন্ধান দিয়ে বসে। সে জানতে চায় আমি পড়াশোনা কেন করতে চাচ্ছি না। তার সাথে তো আমার এটা কথা ছিল না। কথা ছিল বিয়ের পর আমি পড়াশোনা চালু রাখবো। তাহলে এখন কেন পিছু হচ্ছি? আমি ছোট বাচ্চার মতো তখন নির্চুপ হয়েছিলাম, কোনো জবাব পাচ্ছিলাম না খুঁজে। আমি তাও ছোট বাচ্চার মতো কান্নার একটা ভান করে বসি। খুব আহ্লাদি সুরে বলতে থাকি, না ঝর্ণা না, আমি আর পড়াশোনা করব না। আমি আপনার কাছে 24 ঘন্টা থাকতে চাই। আপনাকে একা রেখে আমি এক মুহূর্তেও নড়ব না। ঝর্ণা তখন আমার গালে হাত রাখে, তারপর মুচকি হাসি দিয়ে বলে, ইমতি, আপনি আমাকে কি ওয়াদা করেছিলেন ভুলে গেছেন? আপনি না আমাকে বলেছেন আপনি অনেক বড় হবেন, আমাকে একজন গর্বিত স্ত্রী হিসেবে স্বীকৃতি করবেন? আপনি কি আমাকে বলেননি আপনি অনেক বড় হয়ে আমাকে গর্ব করার মতো অনেক কিছু অর্জন করে দেবেন? এসব কি তাহলে এখন ঠকাতে দিয়ে যাচ্ছেন? আমি ঝর্ণার দিকে তাকাই। তার মুখে তখনও মুচকি হাসি লেগে আছে। বুঝতে পারছি সে আমাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমি কেন চাইছি না তাকে ছাড়তে, সেটা তো সে বুঝতে পারছে না। আমি তখন তাকে বলি, তাহলে আমার সাথে প্রতিদিন কলেজ যেতে হবে। আমার যতক্ষণে ছুটি হবে, যতক্ষণ না ক্লাস শেষ হবে, ততক্ষণ আপনি কলেজে অপেক্ষা করবেন আমার জন্য। ঝর্ণা তখন হেসে বলে, ওরে পাগল, আপনাকে সব বলতে হবে না, আমি আগে থেকেই ভেবে রেখেছি। পাগল নাকি? আপনাকে আমি একা ছাড়বো? কখনোই না। মাঝে মাঝে ক্লাসে যে চেক দিয়ে আসবো, কোনো মেয়ের দিকে তাকান কিনা করেছেন কিনা বা কথা বলতেছেন কিনা, নিয়ে যাব সঙ্গে, নিয়ে আসবো সঙ্গে, বুঝলেন আমার পাগলটা? এবার যেন একটা তৃপ্তির হাসি ছাড়লাম আমি। তবে কেন যেন মনে হচ্ছে এই হাসিটা অনেক দিন পরে হাসছি। আমি তখন ভাবলাম, ঝর্ণা একজন ভার্সিটি পড়ুয়া মেয়ে, আর কিছুদিন পরে হয়তো তার অনার্স কমপ্লিট হয়ে যেত, কিন্তু সে আমার জন্য সেটা বিসর্জন করেছে। পুরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, এমনকি সেটা আমি জানতাম না, সেটাও জানে। তবে এর মধ্যে বিশাল একটা অজানা কথা ছিল, যেটা ছিল আমার ধারণা ও আমার পরিবারের কথা, আর সেটা হলো আমার বয়স নিয়ে। কিন্তু এই নিয়ে ঝর্ণার সাথে আমার দ্বিতীয়বার কোনো কথা হয়নি। আমার জানা হয়নি সে এসব কথা জানলে কোথায় থেকে। এখন এসব ভাবতেও চাচ্ছি না। সেদিন রাত্রে ঝর্ণা আমার কাছে উষ্ণতা চায়, খুব করেছে নিয়েছিল। আমি না করিনি, তাকে দিয়েছিলাম ভালোবাসা মাখিয়ে। তবে রাতে একটি ঘটনা ঘটে যায় আমার সাথে। আমি তখন ঝর্ণার সাথে লেপ্টে ঘুমিয়ে আছি, ও আমার নগ্ন বুকের ভেতর ঘুমে মগ্ন, আমিও শোপে আছি তার সাথে। কিন্তু আমার ঘুমটা অত গভীরেও নেই। ঠিক মাঝরাতে একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুমটা ভালো করে ভাঙার পর বুঝতে পারি একটা দড়ি টানের শব্দ আসছে বারান্দা থেকে। আমি প্রথমে ভয় পেয়ে যাই,
হঠাৎ বারান্দা থেকে এমন শব্দ আসছে কেন? ঝর্ণাকে তখন আস্তে করে বুক থেকে সরে বিছানায় রাখি। আমি ধীরে ধীরে হাঁটা ধরলাম বারান্দার দিকে। বারান্দা যাওয়ার পর মারাত্মকভাবে চমকে যায়। একটা সাদা চিকন দড়ির বাহির থেকে এসে আমার বারান্দায় পড়েছে। এমনি কি এই সাদা চিকন দড়ির মাথায় একটা সাদা কাগজও মোড়ানো, তাও আবার একটি ছোট ঢিলের সাথে। ঠিক তখনই খেয়াল করি বাসার সামনে থেকে একটা লোক হেঁটে চলে গেল। তবে সে লোকটা বেশ কয়েকবার পেছনে ঘুরেছিল। আমার বারান্দার দিকে তাকিয়ে ব্যাপারটা আমার বুঝতে বাকি নেই। আমি তখন সেই কাগজটা হাতে নিই। খারাপ আর যা দেখি তা কখনো আমার কল্পনাতেও ছিল না। লেখা আছে, এসআই, তুমি নিশ্চয়ই চাও একটা নিরাপদ জীবন, একটা সুখী জীবন, একটা ভালোবাসাময় জীবন, এমনকি সবগুলো ঝর্ণার সাথে। তবে সত্যি যদি চেয়ে থাকো তাহলে আমার কাছে আত্মসমর্পণ করে ফেলো। আমরা তোমার কোনো ক্ষতি করব না, এমনকি তোমার ঝর্ণারও না। তোমার যা উত্তরটা উল্টো পিঠে লিখে আগামীকাল এই সময়ে এই কাগজটার বাইরে ফেলে দেবে। তাহলে তুমিও নিরাপদে থাকবে, তোমার ঝর্ণা নিরাপদে থাকবে এবং উপকার হবে আমাদেরও। সালাম। কথাগুলো পড়ার পরে আমার পুরো শরীর কাঁপছিল, যেন আমার পায়ের তলা থেকে দুনিয়া সরে গেছে। আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। সুখে থাকা ইচ্ছার পরেও যদি এমন একটা বিপদ আসে, যেটা আমার পক্ষে সামলানো মোটেও সম্ভব না, তাহলে নিজেকে মৃত্যু অবস্থায় দেখতে পাই। এখানে যদি আমাকে হুমকি দেওয়া হতো আমি মেনে নিতাম, কিন্তু এখানে ঝর্ণাকে টানা হয়ে গেছে, যেটা আমার জন্য সবচেয়ে বড় দুর্বল একটা জায়গা। আমি ঠিক কী করব বুঝে উঠতে পারছিলাম না। হাতের মুঠোয় কাগজটা নিয়ে গ্রিলে হাত দিয়ে ভাবছি ভাবে। ঠিক এমন সময় আচমকাভাবে ঝর্ণা পেছন থেকে আমাকে চেপে ধরে। তার নরম হাত ধীরে ধীরে টেনে নিয়ে যায় আমার তলপেটের দিকে। পুরো শরীর ঝাঁকুনি খায় আমার। আমি তখন ভয় পেয়ে যাই। এখন যদি ঝর্ণা আমার এই কাগজটা দেখে ফেলে, তাহলে পরিস্থিতিটা কোন দিক যাবে ভেবে পাচ্ছি না। হাতের মুঠোর কাগজটা নিয়ে ঝর্ণার দিকে ঘুরলাম। খুব শক্ত করে লেপ্টে নিলাম আমার সাথে। দুটো নগ্ন বুক যেন একই দেহে পরিণত হয়ে গেছে। তার গালে একটা চুমু খেয়ে বলি, উঠে গেলেন যে? ঝর্ণা তখন অভিমানী সুরে বলে, কথা বলবো না আপনার সাথে আমি। নিজে আমাকে একা ফেলে বারান্দায় দাঁড়িয়ে আছে, সেটা কিছুই না। এত রাতে কাকে দেখছেন বারান্দায় দাঁড়িয়ে? তাও আবার কাপড় ছাড়া? কি কাহিনীটা কি? আমি তখন হেসে বলি, ধুর পাগলি, তোকে খুলে খুলে দেখি তাও আমার মন ভরে না, আবার এত রাতে অন্য কাউকে দেখতে আসবো? পাগল নাকি? বিশ্বাস নাই আপনাকে, আমার এমনিতেও ভয় লাগে। কখন না জানি বলে বসেন, ঝর্ণা আপনাকে আমার আর ভালো লাগছে না, তখন তো আমি মরেই যাব। এ কি বলছেন এসব? আমি তখন তাকে আরও শক্ত করে চেপে ধরি। আমার পাটা তখন তার দুই পায়ের নিচে ঠেলে দিই। তার পুরো ভারটা উঠিয়ে নিই আমার দুই পায়ের মধ্যে। কৌশলে হাতে কাগজটা বারান্দায় ফেলে দিই। সকালে আগে উঠে হয়তো সেই কাগজটা আমার লুকাতে হবে, কিন্তু এখন তো ঝর্ণাকে ভালোবাসার মধ্য দিয়ে ঘরে নিয়ে যেতে হবে। দুটো ঠোঁট ডুবিয়ে তাকে ধীরে ধীরে ঘরে নিয়ে যাচ্ছি। খুব স্বাভাবিকভাবেই তাকে বিছানায় ফেলে দিই। ধীরে ধীরে উঠিয়ে নিই আমার উপরে, তবে খুব গভীর নিয়ে যায় না, কারণ আমার ভেতরের অবস্থা এখন ভালো নেই। ঝর্ণাকে ওভাবে পাগল করতেও চায় না। যদি সে মন থেকে আমার ভালোবাসা উষ্ণতা না পায়, তাহলে সে তৃপ্তি হবে না। ঝর্ণা তখন আমার গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এমতি, আপনি আমার থেকে খুব বড় কিছু লুকাচ্ছেন। আমি আপনার চেহারা দেখে বুঝতে পারছি। আমার তখন ভেতরের কলিজাটা চমকে ওঠে। তবুও তাকে মিথ্যা বলি, না গো, আমার কিচ্ছু হয়নি, শুধু একটা কথাই ভাবছি, আপনাকে আমি সুখ দিতে পারছি কি না, আপনি আমার সুখে তৃপ্তি হচ্ছেন কি না। ঝর্ণা তখন বলে, আপনাকে আমি কতবার বলেছি এই কথা, আপনার থেকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখ পাই, যা কোনোদিনও পাইনি, হয়তো পেতামও না আপনাকে না পেলে। এটা কি সত্যি ঝর্ণা? হ্যাঁ, একদম খাঁটি সত্যি। আমি তখন আস্তে করে হাত বুলিয়ে দিই বুকের ওপরে। তারপর বলি, আমি এখন এই বুকে ঘুমাতে চাই,
দেবেন ঘুমাতে? এটা চাইতে হবে না, আমি এখন আপনাকে দেব আমার বুকে ঘুমাতে। ঝর্ণা নরম বুকে মাথা রেখে আমি হালকা ঘুমে নিজেকে মগ্ন রাখি, যেন ঝর্ণা ওঠার আগে আমি উঠে সেই কাগজটা আড়াল করতে পারি। সারাটা রাত কেটেছে সেই একই চিন্তায়। সকালবেলায় যখন ঝর্ণার ঘুম ভেঙে যায়, ও তখন ধীরে ধীরে আমার মাথাটা বালিশে রাখতে চাচ্ছিল, কিন্তু তার চোখটা আমার মুখের দিকে আটকে যায়। আমি ঘেমে পুরো জবজবে হয়ে গেছি। ঝর্ণা তখন আমার পুরো মুখটা মুছে দিতে বলে, এ কি, আপনি এত ঘেমে গেছেন কেন? পুরোটা মুখ আপনার ঘামের পানি, যেন মনে হচ্ছে মুখটা ধুয়ে এসেছেন পানি দিয়ে। ঝর্ণা মারাত্মক চিন্তায় পড়ে যায়, অস্থির হয়ে যায় পুরোভাবে। আমি তখন বলি, ঘুমের মধ্যে হয়তো ঘেমে গেছি, কিন্তু ঝর্ণা এটা মানতে রাজি না। ওর ধারণা আমার জ্বর এসেছিল, সেই জন্য জ্বর সারার সাথে সাথে হয়তো আমি ঘেমে গেছি। আমাকে খুব আহ্লাদে তার বুকের সাথে লেপ্টে ধরে। তার নিজেকে খুব অপরাধী লাগে। তার বুকের সাথে সারাটা রাত লেপ্টে ছিলাম। এরই মধ্যে আমার জ্বর এসেছিল, কিন্তু সে বুঝতে পারেনি, এটা তার ধারণা। কিন্তু আসলে ও তো আমার জ্বর আসেইনি। কেন ঘেমে গেছে তাও বলতে পারবো না। হতে পারে চিন্তার কারণে ঘেমে গেছি। ঝর্ণাকে তখন বলি, আপনি ফ্রেশ হয়ে আসেন, সারা রাত আপনার কাপড় ছাড়া দেখেছি। এখন একটু 3 পিস পরে আমার জন্য হালকা সাজবেন, আপনাকে সাজানো অবস্থায় দেখব। আমার মুখে হঠাৎ এমন কথা শুনে ঝর্ণা যে কত আনন্দ পায় তা সে নিজেও জানে না। খুব একটা দেরি করে না, আমাকে ছোট একটা আদর দিয়ে চলে যায় আমার পছন্দের জিনিস করতে। কিন্তু সে যখন বাথরুমে ঢুকে ফ্রেশ হতে, আমি তখন সুযোগটা পেয়ে যাই, আমিও তড়িঘড়ি করে বারান্দায় যাই সেই কাগজটা লুকোতে। কিন্তু বারান্দায় যাওয়ার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি বারান্দায় যাওয়ার আগ পর্যন্ত ভেবেছিলাম কাগজটা হয়তো সেই জায়গাতেই পাবো, কিন্তু এখন দেখি কাগজটা সেই জায়গাতে নেই। আমার মাথা ঝিম ধরে উঠল, চোখের সামনে সব আবছা হয়ে আসছে। কিন্তু যখন গ্রিলের দিকে তাকিয়ে দেখি সেই চিকন দড়িটা তখনও ঠিক একই আছে। তখন একটু টনক নড়ে ওঠে আমি আবার খুঁজি পুরো বারান্দায়। তবে অনেকক্ষণ পর আমার স্বস্তি মেলে। বারান্দায় একটি চেয়ারের কোণে সেই কাগজটা লেগেছিল, হয়তো বাতাসে উড়ে গিয়েছিল। কিন্তু এই ছোট কাগজটা যে আমাকে কতটা হয়রান করলো তা বোঝানো সম্ভব নয়। আমি তখন সেই কাগজ আমার চিকন দড়িটা বারান্দার চেয়ারে পাটাতনের নিচে লুকিয়ে রাখি, যেন ঝর্ণা কোনোভাবেই বুঝতে না পারে। ঘরে এসে লুঙ্গি পরি, আমি নিজেকে হালকা গুছাতে চাই। ঝর্ণা এমনিতেও আমার চেহারা দেখে বেশ চিন্তিত। ও ভাবছে আমার না জানি কি হয়ে গেছে, কিন্তু নিজেকে এত টেনশন থেকে মুক্ত করব কি করে আমি সম্ভবত আমার জন্য হচ্ছে না। কৃত্রিম ভালোবাসায় কি আর সব কিছু লুকানো যায়? লুকানো যায় না, কারণ সে সব সময় পেয়ে এসেছে প্রকৃত ভালোবাসা। এখন সে কিছুটা হলেও বুঝতে পারছে তার সেই ভালোবাসার কমতি ঘটে গেছে, অথবা সে সেই টানটাও পাচ্ছে না যেটা আগে ভালোবাসার মধ্যে ছিল। আমিও তো চাই তাকে সেই ভালোবাসাটা দিতে, কিন্তু সেই ভালোবাসার মাঝখানে আমার দেওয়াল হয়ে দাঁড়াচ্ছে এই চিন্তাটা, যাকে ফেলাও যাবে না, গিলাও যাবে না। এসব ভাবতে ভাবতে ঝর্ণা বাহির হয়ে আসে বাথরুম থেকে। গোসল করেনি, তবে তার শরীরটা হালকা ভেজা, পানিতে ধোয়া নতুন মুখ, ঘুমের সেই আভাস অসম্ভব সুন্দর লাগছিল তাকে। এখন মনে হচ্ছিল তাকে জড়িয়ে ধরে খুব উষ্ণতায় ডুবে যেতে, কিন্তু তাকে তো আমি বলছি সাজতে, হয়তো তাকে সাজানোর পরে আমি উষ্ণতায় ডুবে যাব। ঝর্ণাকে আমি তখন বলি, যেভাবে হালকা সাজতে বলেছি ঠিক তেমনই যেন আমি ফ্রেশ হয়ে আসার পরে দেখতে পাই। এই কথা বলার পরে আমি চলে যাই বাথরুমে, নিজেকে হালকা পানিতে মুক্ত করি কিছুটা চিন্তা থেকে। তবুও ভেবে পাচ্ছি না কি উত্তর দেব সে কাগজের, নাকি দুপুরের মধ্যে চলে যাব ঝর্ণাকে নিয়ে এই এলাকা থেকে। চলে গিয়ে লাভ যে হবে মনে হয় না, হয়তো ওরা আবার পিছু নিতে পারে। কিছু ভেবে পাচ্ছি না আমি, এটা যেটা সিদ্ধান্ত নিব সেটার উপরে কোনো ভরসা পাচ্ছি না।
যদি আমার সিদ্ধান্ত না ঠিক হয়, অথবা ঝর্ণার সাথে পরামর্শ করে যদি এমন একটা সিদ্ধান্ত পাই যা আমার একার সিদ্ধান্ত থেকে তার সিদ্ধান্তটাই অনেক বড় হবে, এই চিন্তা থেকে কিছু করতেও পারছি না, এমনকি ঝর্ণাকেও বলতে পারছি না। এটা তো ঝর্ণাকে বলা কোনোভাবেই সম্ভব না, পারছি না আমি এখন আর ভাবতে। ফ্রেশ হয়ে ঘরে যাই আমি। ঘরে এসে দেখি ঝর্ণা আমার পছন্দ মতো সেজেছে, দারুণ লাগছে তাকে। আমি তখন ধীর পায়ে তার দিকে এগিয়ে যাই, তার পাশে আস্তে করে বসি। তারপর খুব নরম চোখে তার দিকে তাকাই একবার। তাকিয়ে দেখি কত গভীর ভালোবাসা মাখানো হয়েছে এই চেহারাতে, যার সব হক এবং অধিকার আমার। একটু একা চিন্তা করলে খুব হিংসা হয় আমার। এই ঝর্ণাকে যদি আমি না পেয়ে অন্য কেউ পেত, তাহলে কি হতো আমার? আমিও তো হতাশ হয়ে নিজেকে দুর্ভাগ্য বলে শেষ হয়ে যেতে পারতাম। কিন্তু আমার খোশ নাসির এমন ভালোবাসাটা শুধু আমিই পেয়েছি। আমি তখন ঝর্ণার দিকে তাকিয়ে মুচকি হাসি, তারপর হাসতে হাসতে নিচের দিকে তাকাই। আবারও কিছু কিছু ভাবতে যাই আমি, কিন্তু তা আর ভাবা হয় না। ঝর্ণা তার হাতটা দিয়ে আমার হাত টেনে নেয় তার হাতের মুঠোয়, তারপর আমার হাতের উপরে আদর দিতে থাকে। তার হাত দিয়ে খুব শক্ত করে চেপে ধরে আমার হাতটা। এটার ধারা বোঝাতে চায় আমি আপনাকে কোনো দিনই ছাড়বো না, এমন শক্ত বাঁধনে বেঁধে রাখবো আপনাকে সারা জীবন। আমার চোখ দুটো তখন ঝিলিক মেরে ওঠে। হয়তো ভেতর থেকে আমার কান্না আসতে চায়। কেন আসতে চায় তা হয়তো ভেঙে বলা যাবে না, তবে খুব গভীর অনুভবের একটি কারণে। ঝর্ণা তখন আমার কানের কাছে এসে বলে, আমাকে কি একটু খুব শক্ত করে চেপে ধরা যায় না? এই সুন্দর সকালটা আপনার হতে চাচ্ছিলাম আমি, আপনাকে খুব ভেতরে নিয়ে, একদম ভেতরে। আমি তখন তাকে চেপে ধরে খুব শক্ত করে। ও আমার চাপ অনুভব করে, হালকা মধুর স্বর বাহির করে, যা খুব স্পর্শকাতর, কিন্তু আর কিছু বলতে চায় না। নিজেকে ছেড়ে দিচ্ছিস আমার উপরে, যার মানে দাঁড়ায় আপনার মন মতো আমাকে আদর করুন, যার গভীরতা অনেক। আমি তখন ধীরে ধীরে তার কানের দিকে যাই, আমার দুই ঠোঁট দিয়ে তার ঘাড়ের কাছে খেলছিলাম। আস্তে আস্তে উষ্ণ নিঃশ্বাস ছাড়ছি বারবার। তাকে পাগল করে দিতে ইচ্ছা করছিল, কোনো বাধা নেই সামনে। তারপর ধীরে ধীরে ঠোঁট নিয়ে যাই তার গালের দিকে, হালকা ভিজিয়ে দিই, আর অনুভব করতে পারি তার গলা থেকে ভেসে আসা গঙ্গা নিঃশব্দ, যা আমার ভেতরে ঝড় তুলছিল এক উষ্ণতার। খুব আস্তে করে ডুবিয়ে দিই তার ঠোঁটের ভেতরে, পাগল করে দিতে থাকি তার ভালোবাসায়। সে যেন আর ছাড়তেই চায় না, আমাকে খুব গভীরে ঢুকিয়ে নিতে চায় সে। আমি আস্তে আস্তে তার ভেতরে ঢুকে যেতে চাই। গভীর ভালোবাসাগুলো উষ্ণতায় মাখিয়ে দিই তার বুকের ভেতরে। ধীরে ধীরে আরও গভীরে যাই গভীরের কোনো শেষ নেই, কিন্তু চরম একটি তৃপ্তি আছে। ঝর্ণা এর মাঝে একটু বার কথা বলে, তবে খুব উত্তপ্ত উত্তেজনা হয়ে, ইমতি ভালোবাসি, আরও ভেতরে চাই আপনাকে, আমি আরও ভেতরে। আমি তখন তাকে নিয়ে যাই খুব গভীর ভালোবাসায়, যা শেষ চেয়েছিল। বোঝে না তৃপ্তিকর ভালোবাসা শেষে একই সাথে লেপ্টে আছে। আমি তখন হাত বুলিয়ে দিচ্ছি তার নগ্ন বুকে, মাঝে মাঝে চুমো খাচ্ছি তার নরম গালে। অনেকক্ষণ পর তার কানের কাছে একটা কথা বলি, ঝর্ণা, আমি যদি কোনোদিন এই দুজনের সাক্ষাৎ না পেতাম, তাহলে কি হয়তো আমার এমন কথা শোনার পর ঝর্ণা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। তারপর ঠোঁট দুটো হালকা বাঁকিয়ে বলে, জীবনটা অপূর্ণতায় ভরে থাকতো, যার আফসোস হয়তো আমি জীবনেও শেষ করতে পারতাম না। আমেরিকা তৃপ্তি করে হাসি মাখা মুখ তার দিকে ছড়িয়ে দিই, হালকা করে ছুঁয়ে দিই তার ঠোঁটটা। সেদিনটা আমার খুব ভালোই কেটেছিল। সারাদিনই বলতে গেলে ভালোবাসায় ডুবেছিলাম। আর যাই হোক, জীবনে যে আমার এমন একটা মানুষ পাবো, আর সে মানুষটা আমাকে সারাটা দিন সুখের মধ্যে রাখবে, সেটা কল্পনা খুব কমই রেখেছি। কিন্তু আমি তখনও ভাবিনি আমার জন্য একটা ভয়ঙ্কর মুহূর্ত অপেক্ষা করছে। রাতে শুরুর ভাগে আমি এটা চিন্তা পড়ে গেলাম।
ঠিক কী উত্তর দেব তাকে, আমার মাথা ঘেমে আসছিল। কোনো চিন্তা করে উত্তর খুঁজে পাচ্ছিলাম না। ঝর্ণা এতক্ষণে আমার বুকে ঘুমিয়ে গেছে। সারাদিনের ক্লান্তি শরীর তার। এত কিছুর পরে তাকে আমি জোর করে না উষ্ণতার জন্য। সে আমার বুকে শান্তির ঘুম ঘুমাক, এটাই অনেক কিছু। কিন্তু এখন ঝর্ণাকে বুক থেকে সরিয়ে কিছু একটা লিখবো সেই কাগজে, সেই সুযোগটা পাওয়া আমার জন্য দুঃস্বকর ব্যাপার। ঘুমা তখনও আসছিল না, তবে ডাইনিংয়ের ঘরে ঘড়ির শব্দ বোঝা যায় এখন রাত 12টা বেজে গেছে। আর কিছুক্ষণ পরে হয়তো সেই লোকটা হাজির হবে উত্তর নেওয়ার জন্য। তবে কি উত্তর দেব? হঠাৎ আমার মনে পড়ে, ধরি মাছ না ছুঁই পানি, এমন একটা উত্তর দিতে হবে। কিন্তু ঝর্ণা, তাকে তো বুক থেকে সরিয়ে খুব একটা বেশি সময় পাবো না। তার ঘুম ভাঙার পরে যদি তার পাশে আমাকে না দেখে, সে মারাত্মক চিন্তায় পড়ে যাবে। তবে উত্তরটা আমাকে দিতেই হবে। আমি তখন ধীরে ধীরে ঝর্ণাকে বুক থেকে সরিয়ে বালিশে মাথায় রাখি। আস্তে করে বিছানার দিকে থেকে নিজেকে সরাই। চলবে।